স্বাগত দেশ বাণিজ্যে, সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। 2025-26 অর্থ বছরের প্রথম 4 মাস জুলাই অক্টোবরে সরকার কেন্দ্রীয় ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছে বেশি। এর ফলে এই সময়ে সরকারের নিট পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে 3,439 কোটি টাকা। এ সময়ে সরকার কেন্দ্রীয় ব্যাংককে 900 কোটি টাকা ও তফসিল ব্যাংকগুলোকে 2,540 কোটি টাকা অতিরিক্ত পরিশোধ করেছে। তবে ব্যাংক বহির্ভূত উৎস যেমন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি ও ব্যক্তিগত বিনিয়োগকারী থেকে 12,501 কোটি টাকা ধার করেছে। চলতি অর্থ বছরে ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ছিল 1.04 লাখ কোটি টাকা, কিন্তু প্রথম 4 মাসে নিট ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 9,062 কোটি টাকা, যা বার্ষিক লক্ষ্যমাত্রার 8.71%। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 30 অক্টোবর পর্যন্ত ব্যাংকিং খাতে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 6.33 লাখ কোটি টাকা, যা জুনে ছিল প্রায় 7.57 লাখ কোটি টাকা। আন্তর্জাতিক আর্থিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্সের 2025 সালের মূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেয়েছেন সি গ্রেড। তার নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের পারফরম্যান্সকে মিশ্র হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। সম্প্রতি গ্লোবাল ফাইন্যান্সের প্রকাশিত সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড 2025-এ বলা হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন, মুদ্রার স্থিতিশীলতা ও নীতিগত বিশ্বাসযোগ্যতা এই 4 সূচকে গড়পড়তা ফল করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে শ্রীলঙ্কার গভর্নর নন্দলাল পেয়েছেন এ গ্রেড, আর ভিয়েতনামের গভর্নর নুয়েন থি হং পেয়েছেন সর্বোচ্চ এ+। তুলনামূলকভাবে বাংলাদেশের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার 2023 সালে পেয়েছিলেন ডি গ্রেড। ফলে মনসুরের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান কিছুটা উন্নত হলেও এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেছে সংস্থাটি। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে 2,507 টাকা বৃদ্ধি পেয়েছে 22 ক্যারেট স্বর্ণের দাম। ফলে আজ থেকে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 2,04,283 টাকায়। সোমবার রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের ভরি 1,95,784 টাকা এবং 18 ক্যারেটের ভরি 1,67,748 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতনী স্বর্ণের ভরি বিক্রি হবে 1,39,558 টাকায়। বাজুস জানায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম অস্থির থাকায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। তবে সংগঠনটি জানায়, মূল্যবৃদ্ধি হলেও মান ও বিশুদ্ধতা নিশ্চিত করতে তারা কঠোর নজরদারি বজায় রাখবে। এবারে দেশ বাণিজ্যের বিশ্লেষণ। ঢাকা শহরের আগামী 20 বছরের নগর নকশা ড্যাপ নিয়ে আবাসন ব্যবসায়ী ও নগর পরিকল্পনাবিদদের সাথে বিতর্ক শেষ হচ্ছে না। ফার ভবনের উচ্চতা, ঘনত্ব, অবকাঠামোর সক্ষমতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেগুলো সরাসরি সম্পর্কিত শহরের বাসযোগ্যতার সঙ্গে। পরিকল্পনাবিদদের মতে ব্যবসায়িক স্বার্থে বারবার পরিবর্তন করা হচ্ছে পরিকল্পনা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। ড্যাপ রাজধানীর আগামী 20 বছরের নগর নকশা 2016 সালের খসড়া থেকে শুরু করে পরামর্শ ও আপত্তির ভিত্তিতে সংশোধন করা হয় কয়েক দফা। সবশেষ 19 অক্টোবর ফারের মান বাড়িয়ে সরকার ড্যাপ সংশোধনীর প্রস্তাব নীতিগত অনুমোদন দিলে আবারও জোরালোভাবে শুরু হয় আলোচনা। ড্যাপ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ফার বা ভবনের অনুমোদিত আয়তন, উচ্চতা সীমা, আবাসিক এলাকার ঘনত্ব নিয়ন্ত্রণ, প্লট ভেটিং ও অনুমোদন প্রক্রিয়া এবং শহরের অবকাঠামোর ধারণ ক্ষমতা সহ বেশ কয়েকটি ইস্যু। সামনে আসছে সড়ক, ড্রেনেজ, পানি, গ্যাস, বিদ্যুৎ সহ নাগরিক সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি। নাগরিক সুবিধা নিশ্চিত না করে শুধু ভবনের উচ্চতা বাড়িয়ে ভারসাম্যহীন জনবসতি গড়ে উঠলে ঢাকা হয়ে উঠবে আরও অবাসযোগ্য, এমনটা মনে করেন পরিকল্পনাবিদরা। তাদের অভিযোগ, অনেকে ড্যাপকে ফারে সীমিত করে দেখিয়ে সার্বিক নগর পরিকল্পনাকে ছোট করছে। ড্যাপ কিন্তু শুধুমাত্র এফএআর নিয়ে নয়, এই মহানগরের সামগ্রিক পরিকল্পনা। ড্যাপটাকে আমরা যৌক্তিকভাবে আপডেট করতে পারতাম, ফ্লোরিডার রেশিওটাকেও আমরা যৌক্তিকভাবে আপডেট করতে পারতাম। শহরের বাসযোগ্যতা ঠিক রেখেও যদি মুনাফা করা যায় তাহলে সেই মুনাফা করা উচিত। যে মুনাফার কারণে বুড়িগঙ্গা নদী নষ্ট হয়, যে মুনাফার কারণে শীতলক্ষা নদী দূষণ হয়ে যায়, সেই মুনাফা কি করা উচিত আমাদের? বাসযোগ্যতা নষ্ট করে আমরা কিন্তু অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্তই হচ্ছি, লাভবান হচ্ছি। দীর্ঘমেয়াদী সমাধানে বিভিন্ন শিল্পাঞ্চল করে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার কথা জানান এই নগর পরিকল্পনাবিদ। ফর্মাল এবং
ইনফর্মাল নতুন এমপ্লয়মেন্ট তৈরি না করলে তখন এমনিতেই মানুষের আসার আগ্রহটা কমে যাবে, এবং বিপরীতে অন্য এলাকাতে আমাদের প্রচুর কাজের সুযোগ তৈরি করতে হবে। অন্য এলাকার যে শিল্প অ্যাক্টিভিটিগুলো বাড়াতে হবে, সেখানে আমাদের কমার্শিয়াল অ্যাক্টিভিটিগুলো যাওয়ার জন্য সেখানে ইনসেন্টিভ দিতে হবে। সেই ইনসেন্টিভ দিলে এবং ঢাকা শহরে উন্নয়ন নিয়ন্ত্রণ করে নতুন কোনো অ্যাক্টিভিটি হতে না দিলে ধীরে ধীরে ঢাকার উপরে চাপটা কমবে। অন্যদিকে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, ড্যাপের কারণে আবাসন ব্যবসা সংকটাপন্ন। তাদের আশা, ড্যাপ শিথিল করলে ঘুরে দাঁড়াবে আবাসন ব্যবসা। 2022 সাল থেকে আমাদের এই শিল্প একটু মন্থর গতি হয়ে গেছিল বিকজ অফ ড্যাপ। আমাদের হাইট স্বল্পতা করে দিয়েছিল, সেই জিনিসটা এখন রাজুক কিছুটা পরিবর্তন করেছে। নগর পরিকল্পনা শুধু অবকাঠামো নয়, একটি সার্বিক শহর ব্যবস্থাপনার নকশা। বিশেষজ্ঞদের মতে তাই সিদ্ধান্ত হওয়া উচিত শহরের জন্য, বাণিজ্যিক স্বার্থে নয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক পথ পরিবর্তন, বিক্রি কমে যাওয়া, ঢাকার মাস্টার প্ল্যান ড্যাপ জটিলতা, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানামুখী সংকটে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে দেশের আবাসন খাত। 2022 সাল থেকেই চলছে আবাসন খাতের দুরবস্থা। এই খাতের স্থবিরতার জন্য পুরোপুরি ড্যাপকে দায়ী করছেন আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহাব। বিস্তারিত মাকদুরা মিতির রিপোর্টে। নাগরিকের মৌলিক চাহিদার তৃতীয় অবস্থানে আবাসন খাত। এ খাতের সঙ্গে নির্মাণ শিল্প, 2 শতাধিক লিঙ্কের শিল্প এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। কিন্তু নানা জটিলতায় দেশের আবাসন ব্যবসা সংকটে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিক্রি কমে গেছে আবাসন ব্যবসার। তার উপর ঢাকার মাস্টার প্ল্যান ড্যাপের জটিলতার কারণে ভবন নির্মাণ হ্রাস পাওয়া এবং নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানামুখী সংকটে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে এই শিল্প। আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাবের তথ্য অনুযায়ী 2010 থেকে 12 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 15,000-এর কাছাকাছি ফ্ল্যাট বিক্রি হয়েছে। 2013 থেকে 2016 সালে যা দাঁড়ায় 12,000-এ। 2017 থেকে 20 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ফ্ল্যাট বিক্রির সংখ্যা ছিল 13 থেকে 14,000। 2020 সালের জুলাই থেকে 2022 সালের জুন পর্যন্ত প্রতি বছর 15,000-এর কাছাকাছি ফ্ল্যাট বিক্রি হয়েছে। এরপর নির্মাণ উপকরণের মূল্য বৃদ্ধি ও ড্যাপ জটিলতার কারণে কমতে থাকে ফ্ল্যাটের বিক্রি। 2022-23 অর্থ বছরে বিক্রি হয় 10,000-এর কাছাকাছি ফ্ল্যাট। 2023-24 অর্থ বছরে সেটি কমে নেমে আসে 10,000-এর নিচে। আবাসন খাতের এই দুর্দশার কারণ হিসেবে ড্যাপ জটিলতাকে দায়ী করছেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। তিনি বলেন, 2022 সালের পর থেকেই ড্যাপ জটিলতার কারণে স্থবির আবাসন ব্যবসা। বিজনেসটা একটু পড়ে গেছিল ড্যাপ বাস্তবায়নের কারণে। এটা 2022 সাল থেকেই আমাদের এই শিল্প একটু মন্থর গতি হয়ে গেছিল বিকজ অফ ড্যাপ। অন্যদিকে ড্যাপ জটিলতার পাশাপাশি আবাসন খাতের স্থবিরতার জন্য সরকারি নীতি আদর্শের অভাবকে দায়ী করে রিহ্যাবের পরিচালক আয়ুব আলী বলেন, ভবিষ্যতে এই খাত টিকে থাকবে কিনা তা নিয়ে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। আবাসন খাতের এই খারাপ অবস্থার পিছনে যে কারণগুলি রয়েছে সেগুলি হচ্ছে সরকারি নীতি আদর্শের অভাব। সরকারিভাবে আবাসন খাতের সহায়ক নীতি কৌশল গ্রহণ, ড্যাপ সমস্যার সমাধান এবং ব্যাংকিং খাতকে সহযোগীকরণের মাধ্যমে আবাসন খাত পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদী রিহ্যাব সদস্যরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ঢাকাকে পরিকল্পিত ও বসবাসযোগ্য শহরের তালিকায় হিসেবে গড়ে তুলতে অবৈধ দখল ও অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ ঠেকানো সহ ভবনের উচ্চতা, ঘনত্ব ও অবকাঠামো সংক্রান্ত সরকারের যে 20 বছরের যে পরিকল্পনা করেছে তা নিয়ে নগর পরিকল্পনাবিদ ও ব্যবসায়ীরা পাল্টাপাল্টি মন্তব্য আমরা প্রতিবেদনে দেখছিলাম। এই নিয়ে কথা বলতে যুক্ত করে নিচ্ছি রিহ্যাবের পরিচালক সেলিম রাজা পিন্টুকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ আপনাকে। জি, আমরা যেমন দেখছি মাধ্যমে যারা শুনছেন তাদেরকে জি, উচ্চতা নিয়ন্ত্রণ ও জমির ব্যবহার সীমাবদ্ধতা নিয়ে রিয়েল এস্টেট উদ্যোক্তাদের মূল উদ্বেগের জায়গাটা আসলে কোথায়? আসলে দীর্ঘদিন যাবত যেটা একটু আগে আপনি আলোচনা করলেন, আলোচনায় আসলো ভবন নির্মাণ বিধিমালা নিয়ে আমাদের দেশে একটি
অপরিণামদর্শী এবং অপরিপক্ক সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতায় আমাদের নগর উন্নয়নে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল, যেটাকে আমরা বলছি ড্যাবের মধ্যে ভবন নির্মাণ বিধিমালা, যেটাকে নিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছিল। সম্প্রতি সেটি নিয়ে একটি জট খুলেছে, যেটাকে আমরা মন্দের ভালো বলছি। আমরা এক পক্ষ বলতে চাচ্ছে যে ঢাকা শহরে আমাদের ছোট বিল্ডিং গুলোকে নিয়ন্ত্রণ করে ছোট ছোট বিল্ডিং করলে আবাসনের পরিবেশ ঠিক থাকবে। পক্ষান্তরে আমরা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি যে ক্রমবর্ধমান নগরের উপরে যে চাপ সৃষ্টি হচ্ছে, এটাকে বিকেন্দ্রীয়করণ করা ছাড়া এখানে ভবনের উচ্চতা নিয়ন্ত্রণ করাটা সমাধান নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ভবন নির্মাণের ক্ষেত্রে আচ্ছা, আমরা যদি দেখি যে আমরা যদি দেখি ঢাকা তো এমনিতেই যথেষ্ট জনবহুল ঘনবসতিপূর্ণ আবাসন এমনিতেই, কিন্তু এর আমরা যদি ব্যবসায়ীরা কেন ঢাকার বাইরে, মেট্রোপলিটনের বাইরে কিংবা সারা দেশে তাদের পরিকল্পনা নিয়ে কেন ভাবছে না? ঢাকা শহরের বাইরে আমরা প্রত্যেকটা নগরেই এখন কিন্তু আবাসনের কাজ চলছে। আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন, আবাসন ব্যবসায়ীরা ঠিক পরিকল্পিতভাবে ঢাকা সহ প্রত্যেকটা সিটিতে তাদের নান্দনিক যে ভবনগুলো নির্মাণ করছে আবাসিক সংকট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছে। এখানে একটা সমস্যা হচ্ছে যে এই ভবন নির্মাণের জন্য সরকারের কিছু নীতি সহায়তা প্রয়োজন। এই ব্যবসাটা করার জন্য কিংবা একটি এই পরিকল্পিতভাবে আবাসন করার জন্য সরকারের নীতি সহায়তা অত্যন্ত জরুরি। আমরা এই নীতি সহায়তার সংকটে ভুগছিলাম। এই সংকটটার মূল সংকট হচ্ছে যে আমাদের প্ল্যান পাস করার যে জটিলতা, আমাদের এইটাকে নিয়ন্ত্রণ করা, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক অনেক অব্যবস্থা বিরাজ করছিল। আমরা সেই ক্ষেত্রে যার জন্য ড্যাবের মধ্যে, ড্যাব হচ্ছে ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান, যে প্ল্যানের মধ্যে ঢাকা শহর একটা রাজধানীকে বাসযোগ্য করার জন্য নগরের আরবান কোডকে মেনে বাসযোগ্য স্বাস্থ্যসম্মত একটা নগরী উপহার দেওয়া। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়ে এই বিষয়গুলোকে সামাজিক ভাবে বলে আসছিলাম যে আমাদের এখান থেকে ডিসেন্ট্রালাইজেশন করা প্রয়োজন, আমাদের এখান থেকে অপ্রয়োজনীয় যে সমস্ত অফিস আদালত এগুলো বাইরে সরিয়ে দেওয়া প্রয়োজন। আমরা যে কথাটি বলছিলাম, এখানে অপ্রয়োজনীয় যে সমস্ত ব্যবস্থাপনা যেখানে জ্যাব পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে আপনারা কি সরকারের কাছে কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? কি কি প্রস্তাব দিচ্ছেন? আমরা সরকারের কাছে যেটা এখন বলতে চাচ্ছি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার নগরকে দেখভাল করে করে প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে তাদের একটা বিরাট চাপ হয়ে যাচ্ছে এবং সে বিষয়টাকে নিয়ে এখানে কিছু অনিয়ম এবং অব্যবস্থাপনা বিরাজ করছে। আমরা বলতে চাচ্ছি এই ঢাকা শহরেই আপনার প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে এখানে ক্যান্টনমেন্ট বোর্ড আলাদাভাবে সে প্ল্যান অনুমোদন করে এবং ভবন নির্মাণ করে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। অত্যন্ত নান্দনিক বিল্ডিং গুলা সেখানে হচ্ছে, আমরা এখানে নির্মাণ করছি। আবার ন্যাশনাল হাউজিং এবং অন্যান্য সংস্থাগুলো যে সমস্ত বিল্ডিং করে সেগুলো তারা প্ল্যান অনুমোদন করেন, কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে যখন নগরবাসী কিংবা কোনো আবাসন ব্যবসায়ী প্ল্যান অনুমোদন করতে যায় তখন নানান রকম তালবাহানা এবং অব্যবস্থার কারণে এখানে সংকটের সৃষ্টি হয়। আমরা এখন বলতে চাচ্ছি যে রিহাবের কাছে এখন যদি প্ল্যানটা সব মেম্বাররা জমা দেয়, আবাসন ব্যবসায়ীরা প্রথমে রিহাবের কাছে জমা দেয়, রিহাবকে একটা অন স্টপ সার্ভিসের মধ্যে এনে সেখান থেকে অনুমোদনের ব্যবস্থা যদি করা হয় তাহলে আমার মনে হয় এই সংকট উত্তরণ এবং আসলে এমন কিছু কি করা যায় কিনা বলতে চাচ্ছি যে নতুন ড্যাবের যে অনুমোদন হয়েছে এই অনুমোদনের মধ্যে একটি ধারা যদি এখানে বলবৎ করা হয় যে আমরা রাজুকের কাছে সরাসরি প্ল্যান অনুমোদনের জন্য যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা চাচ্ছি যে এই একটা নকশা প্রণয়ন করে প্ল্যান অনুমোদনের জন্য প্রথম রিহাবকে দেবে, রিহাব একটা সেল গঠন করবে, সেলের মাধ্যমে সেটাকে প্রিলিমিনারি কাজগুলো করে দিলে জাস্ট রাজুক শুধু এটাকে ইন্ডোর্স করবে। তাহলে আমার মনে হয় এই সংকটগুলো নিরসন হবে এবং ভবনগুলো নান্দনিক হবে এবং পরিকল্পিতভাবে একটি আসলে এমন কিছু কি করা যায় কিনা আপনারা এবং নগর পরিকল্পনাবিদ যারা আছেন তারা মিলে একটা আলোচনার মাধ্যমে আসলে শহরের স্বার্থে একমত হওয়া বা আসলে কি করা যায়, এরকম কিছু কি করা যায় কিনা আপনার কি মনে হয়? আমরা আসলে নগরবিদ যারা বলছেন, যারা প্ল্যানার,
প্ল্যানাররা আসলে অনেক কথাই বলেন, প্ল্যানাররা আমাদেরই একটা অংশ, তারাও ভালো চায়, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। ওনারা একটা নীতি প্রণয়ন করেন, কিন্তু বাস্তব ক্ষেত্রটা হচ্ছে ভিন্ন। সেখানে এসে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। আপনি যদি লক্ষ্য করেন 2010 সালে একটা ড্যাব প্রণীত হয়েছিল, এই নগরবিত্তারাই সেটা করেছিল, কিন্তু সেটা 10% বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত সেটা সেভাবেই আছে। আপনি দেখতে পাবেন ঢাকা শহরের রাস্তাঘাটগুলো অপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে, সেখানে ড্রেনেজ শাওয়ারেজ নাই, সেখানে যানবাহনের কোনো বিরাট জটিলতা, রাস্তার মধ্যে ফুটপাত দখল করে কিছু কিছু দোকান হচ্ছে, আবার তার নিচে রাস্তার মধ্যে এক লেন দোকান হচ্ছে। নগরবাসী সাংঘাতিক ভাবে একটা আক্রান্ত হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে। আমরা চাচ্ছি যে রাজুক এবং এই নগরবিদটা এই নগরের উন্নয়নের জন্য এই কাজগুলো করুক। আমাদের ভবন নির্মাণের মধ্যে উচ্চতা কিংবা উচ্চতার বিভিন্ন হেরফের এগুলো নিয়ে তারা যদি মাথা ব্যথা না করে, এবং নগরের সুস্থতার জন্য কোথায় কতটা গাছ থাকবে, কতটা পানি থাকবে, আবাসের জন্য যে সময় দরকার, কোথায় হাসপাতাল থাকবে, এই বিষয়গুলোকে নিরূপণের জন্য তারা যদি কাজ করে সেটা ভালো হয়। নগরবিদটা সেইগুলো না করে শুধু একটা প্ল্যানের জন্য, একটা ভবনের প্ল্যানের জন্য, কার 5 কাঠা জায়গা আছে, কার 3 কাঠা জায়গা আছে, সে কতটুকু পাবে, অত দেখা গেল যে 3 কাঠা 5 কাঠা যে জমি, সে জমির মধ্যে বিল্ডিং করা যাচ্ছে না। এই সমস্ত অপরিণামদর্শী কিছু নগরবিদ যারা এই সমস্ত জিনিস নিয়ে আসলে আমার মনে হয় দুই পক্ষের বোঝাপড়াটা জরুরি। না, আমরা তাদের নিয়েই আছি। তারা মূলত আমরা যে কাজ করি, আমাদের এখানে দেখা যাবে যে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার কাজ করে, লক্ষ লক্ষ ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ার নগরবিদটা কিন্তু আমাদেরই এমপ্লয়। আমরাই কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। আমাদের যদি আপনার কাছে আসলে আমি একদম শেষ প্রশ্নে চলে যাব, তাহলে নান্দনিক ঢাকা শহর নির্মাণ হতো না। জি, ড্যাব ছাড়াও তো নানান কারণে আসলে আবাসন ব্যবসায় বন্ধ চলছে, সেটা আসলে সমাধানটা কি আপনি যদি ছোট করে আমাদেরকে একটু বলেন। ড্যাব সহ আরো কিছু আপনি সম্প্রতি দেখেছেন, আমি সরকারকে, বর্তমান সরকারকে অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ দেব। আপনি জানেন গত সপ্তাহে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, যেটা ন্যাশনাল হাউজিং আমাদের ঢাকা শহরের অনেক জমি নিয়ন্ত্রণ করে এবং সেই জমিগুলোতে ভবন নির্মাণ হয়, সেখানে সাধারণ মানুষ বসবাস করছে। এখন সুউচ্চ ভবন নির্মাণ হচ্ছে, মানুষের আবাসন ব্যবস্থার সমস্যা হচ্ছে, তাদের কিছু অব্যবস্থা ছিল। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম, বিশেষ করে আমি বিভিন্ন সময় কথাটা বলতাম, সেখানে ভবন, সেখানে বিক্রয় অনুমতি, নির্মাণ অনুমতি, বন্ধক অনুমতি, এই সমস্ত বিষয়গুলা অযথা কিছু নিয়ম কানুন তারা জারি করেছিল। সম্প্রতি একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এই গভর্নমেন্টের এই মন্ত্রণালয় এটা কাজ করেছে, আমরা এটাকে সাধুবাদ দিই। নিশ্চয়ই এখন হয়তো আবাসন ব্যবসায় কিছুটা স্থিতিশীলতা ফিরবে। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসইএক্স সূচক 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4872 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের দর বেড়েছে 183টির, কমেছে 144টির এবং অপরিবর্তিত আছে 62টির দর। এছাড়া লেনদেন গত কার্যদিবসের তুলনায় 17 কোটি টাকা কমে হয়েছে 339 কোটি 75 লাখ টাকা। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, দ্বিতীয় অবস্থানে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং তৃতীয় অবস্থানে ছিল ইফাদ অটোস পিএলসি। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ফ্যামিলি টেক্স বিডি, দ্বিতীয় অবস্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে ছিল আনোয়ার গালভানাইজিং। এছাড়া আমরা যদি দেখি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 4 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 13,738 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 63টির, কমেছে 68টির এবং অপরিবর্তিত আছে 13টির দর। এছাড়া লেনদেন হয়েছে 26 কোটি 38 লাখ টাকা। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার দেখে নিচ্ছি। ইউএস ডলার কিনতে আজ খরচ হচ্ছে 122 টাকা 80 পয়সা এবং বিক্রি হচ্ছে 121 টাকা 80 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হচ্ছে 165 টাকা 98 পয়সা, বিক্রি হচ্ছে 158 টাকা 51 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 145 টাকা 93 পয়সা এবং বিক্রি হচ্ছে 140 টাকা 16 পয়সায়। এছাড়া জাপানি ইয়েন কিনতে খরচ হচ্ছে 81 পয়সা, বিক্রি হচ্ছে 75 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 33 টাকা 13 পয়সা এবং বিক্রি হচ্ছে 32 টাকা 37 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হচ্ছে 30 টাকা 1 পয়সা এবং বিক্রি হচ্ছে 29 টাকা 11 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হচ্ছে 97 টাকা 58 পয়সা এবং বিক্রি হচ্ছে 93 টাকা 4 পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হচ্ছে 1 টাকা 47 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 30 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে